যারা স্মোক করে তারা এক কথায় আমার চোখের বালি, একদমই সহ্য করতে পারি না। অথচ আমার ভালোবাসার মানুষটা স্মোক করে। শুধু স্মোকার না, রীতিমতো চেইন স্মোকার। এমন কোনো দিন নাই যে তাকে এসব ছাড়তে বলি নাই। আমাদের ঝগড়াই হয় এসব নিয়ে। তাকে ছাড়তেও পারছি না, ভালোবেসে যে ফেলেছি। মাঝে মাঝে ঝগড়া করে যখন সারাদিন কথা বলতাম না, তখন মাঝরাতে কল করে বলতো, এই রূপন্তী, টুপ করে বাসার বাইরে আসো তো। সারাদিন অনেক মান অভিমান করেছ, এবার ঝটপট করে এসে আমার বুকে মাথায় রেখে বুকটা একটু ঠান্ডা করে যাও। আসতে পারবো না এটা বলো না, না বললে তোমার বাসায় চলে যাব। আমার সাহস সম্পর্কে তোমার ধারণা আছে। 5 মিনিট সময়। আমি বাধ্য হয়ে তার কাছে যেতাম। আমি রূপন্তী। যখন ভার্সিটি ভর্তি হই তখনই আমি তার নজরে পড়ি। ফাইনাল ইয়ারে পড়তো তানফির। বিভিন্ন সেবামূলক কার্যক্রমে তার ভালোই পরিচিত ছিল। মোটামুটি সবাই তাকে ভয় পেত, কারণ কেউ অন্যায় করলে সে কোনো কিছুর পরোয়া না করে তার যোগ্য জবাব দিত। আমি তখনও জানতাম না সে রাজনীতিও করে। কত আশা ছিল ভার্সিটি ভর্তি হয়ে প্রেম করব, অথচ কেউ আমার দিকে চোখ তুলে তাকাতও না। মাস 6 পর প্রপোজ করে সে। আমি আমার ছেলে ইয়ারমেটের সাথে হাসতে হাসতে আসছিলাম। সে এটা দেখে রাগে গজগজ করতে করতে সামনে এসে বলল, আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছে দুটো অপশান, 1 হ্যাঁ, 2 অবশ্যই হ্যাঁ। কোনো ভাবাভাবি নাই, এখানে উত্তর দিতে হবে। আর কোনো ছেলের সাথে যেন না দেখি। তার ইউনিক প্রপোজ দেখে হার্ট অ্যাটাক যে করি নাই এটাই বেশি। সেই থেকে তার সাথে পথ চলা। কত করে বলেছি এসব ছাড়তে, সে ছাড়বে না। এভাবেই চলতে চলতে তার উপর আরও দুর্বল হয়ে যায়। সম্পর্কে 3 বছর চলছে। সে মাস্টার্স শেষ করে রাজনীতি করছে আর টোটো করে ঘুরছে। এর মাঝেই খবর পাই রাতের বেলা কারা যেন তাকে মেরে রাস্তায় ফেলে গেছে। ভেতরে কেমন একটা জেদ চাপলো। না তার কোনো খোঁজ নিয়েছি, আর না তাকে দেখতে গিয়েছি। আড্ডা হইহুল্লোড় সব করেছি এই কয়দিন। দিন 10 পরে একটা চিপসের প্যাকেট হাতে নিয়ে তানফিরের গ্যাংয়ের ছেলেদের সামনে গিয়ে বললাম, আপনাদের নেতা সাহেবের কি সময় হবে কাল আমার সাথে দেখা করার? একটা ছেলে মাথা নিচু করে বলল, ভাই আপনার উপর রেগে এখন দেখা করলে আপনার সাথে ডাকাডাকি করবে। আপনি হাসপাতালে যাবেন ভেবে ভাই অধীর আগ্রহে বসেছিল। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, চিল ব্রো। নেতা সাহেব সুস্থ থাকলে বলবেন কাল যেন শেষবারের মতো আমার সাথে পার্কে যেন দেখা করে। পরের দিন অপেক্ষায় আছি ওনার। চলে যাব ঠিক সেই মুহূর্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসে সে। বেঞ্চে গিয়ে বসলো। আমিও তার পাশে বসলাম। পিনপতন নিরাপত্তা শেষে সেই প্রথম মুখ খুলল। 7 দিনের মতো হাসপাতালে ছিলাম। একবার দেখতে গেলে কি খুব ক্ষতি হতো? আমি তোমাকে বলেছি এসবে চড়াতে। যার কাছে আমার কথার মূল্য নেই তার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করে না। তাই আজ সব শেষ করতে এসেছি। হারানোর ভয় নিয়ে আমি বাঁচতে পারবো না। রাফাত ব্যঙ্গ করে বলে, ও আচ্ছা, তাই নাকি? হয় তুমি এসব ছাড়বে, না হয় আমাকে। কাউকেই ছাড়বো না। আমি অশ্রুসিক্ত নয়নে বললাম, আমি তোমার জন্য অনেক কিছু ত্যাগ করেছি, কিন্তু তুমি আমার অপছন্দের কাজগুলো ছাড়তে পারো নাই। আমার বাবা যখন বুঝতে পেরেছে আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না, সেদিন থেকে সে আর সিগারেট ছুঁয়ে দেখেনি। একটা মেয়ে তার ভালোবাসার মানুষটার মাঝে নাকি বাবার ছায়া খোঁজে, কিন্তু আমি তো পাইনি। যারা রাজনীতি করে তাদের অনেক শত্রু থাকে, এজন্যই তাদের থেকে আমি দূরে থাকি। তোমার কিছু হলে আমি কি করে থাকবো? এজন্যই বলছি আমাদের আর না এগোনোই ভালো। বলেই চলে আসলাম সেখান থেকে। বেশ কয়েকদিন কেটে গেছে এর মাঝে। তানফিরের সাথে কোনো যোগাযোগ নেই, তবে আমার সকল খোঁজ খবর তার কাছে আছে। আমার এক স্কুল ফ্রেন্ড দেখা করতে এসেছে ভার্সিটিতে। নাম শিয়াম। শিয়ামের কথা বলতে বলতে তানফিরের গ্যাংয়ের সামনে গিয়ে আসছিলাম। তানফিরের কথা শুনে থমকে দাঁড়ালাম। বুঝলি রিয়াদ, একটু ছাড় দিয়েছি বলে কেউ যদি মনে করে তাকে মুক্ত করে দিয়েছি, তাহলে সে ভুল জানে। তানভীর তার জিনিস নিজের করে রাখতে জানে। ভার্সিটি পুকুর পাড়ে অপেক্ষা করছি, সময় 1 ঘন্টা। 1 ঘন্টা পরে যেন সে উপস্থিত থাকে। শিয়ামকে কোনো রকম বিদায় দিয়ে গেলাম পুকুর পাড়ে। দাঁড়ালাম তার পাশে। সে পুকুরের পানিতে ঢিল ছুঁড়ে পড়ল,
তোমার বাবা আজকে যা বলবে সুন্দর করে রাজি হয়ে যাবে। ও, আঙ্কেল দিয়ে আপুর ব্রেন ওয়াশ করে ফেলছো? কারো ব্রেন ওয়াশ করিনি, শুধু নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে নিচ্ছি। তোমার বাবার ভালো মন্দ পার্থক্য করার বুঝ আছে। এতদিন যোগাযোগ করে নাই ঠিক আছে, কিন্তু এখন অমত করবে না, খুব খারাপ হবে। যে আমার কথা শুনে না তার কথা কেন আমি শুনবো? কারণ তুমি আমাকে ভালোবাসো, মিসেস তানভীর হওয়ার জন্য প্রস্তুত হন। একটা ইন্টারভিউ দিয়েছিলাম, চাকরিটা হয়ে গেছে, সামনের মাসে জয়েনিং। আপনি তো আমার কল রিসিভ করেন না, তাই বলতে পারিনি। আমি তোকে বিয়ে করব না। এটা শুনে আমার কথায় পাত্তা না দিয়ে হাসতে হাসতে চলে গেল তানভীর। রাগে নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে। সন্ধ্যায় বসে টিভি দেখছিলাম, বাবা এসে মাথায় হাত বুলিয়ে বলে, আমি তোর বিয়ে ঠিক করেছি তোর রহিম আঙ্কেলের ছেলে তানভীরের সাথে। তুই তো তানভীরকে চিনিসই, তোর ভার্সিটি থেকে বের হয়েছে সে। তানভীরের সাথে সম্পর্কের কথা বাবা জানে না। তুমি তো বলেছো যে ছেলে রাজনীতি করে তার কাছে বিয়ে দেবে না। ও তো সিগারেটও খায়। যারা রাজনীতি করে সবাই যে খারাপ এমন না। রাফাত দুস্থদের সহায়তা করে, অন্যায়ের জবাব দেয়, সবসময় সত্য বলে। সত্য বলে মরতে পারলেও সুখ। আমজনতাও দোয়া করে। আমিও কিন্তু সিগারেট খেতাম, তোর মা হাজার বলেও ছাড়তে পারেনি। যেদিন জানলাম তোর সিগারেটের ধোয়া সহ্য হয় না, সেদিন ছেড়ে দিলাম। তানভীরও একদিন ছেড়ে দেবে। তিনি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোকে আগের কিছু কথা বলি। আমি যখন কলেজে ভর্তি হই তখন তোর দাদি ছাড়া আমার তিন কুলে কেউ নেই। তোর দাদা যা রেখে গিয়েছিল তা দিয়ে কোনো রকম চলছিল। স্লিপ করে পড়ে মাথা ফেটে তোর দাদির প্রচুর রক্তক্ষরণ হয়। তখন তো এখনকার মতো এত ডোনার ছিল না যে ব্লাড দিবে। তোর দাদির অবস্থাও বেগতিক। তখন তোর রহিম আঙ্কেল ব্লাড দিয়ে আমাকে অনাথ হওয়া থেকে বাঁচায়। আজ এত বছর পরে সে কিছু একটা চাইলো, আমি তাকে দিব না? বন্ধুত্বের সম্পর্কটা নতুন রূপে পাবে, ভালো না? যদিও তোর আঙ্কেলের সাথে মাঝের সময়ে কোনো যোগাযোগ ছিল না, আমি যে তাকে আবার পাবো সে আশাও ছিল না। হয়তো সম্পর্কের নতুন রূপের জন্য তার সাথে আবার যোগাযোগ হয়েছে। তুই অমত করিস না মা, এখন আঁকতে হবে। তুই অনার্স শেষ করলে পরে বড় করে রিসেপশন হবে। পরের শুক্রবার আমার আর তানভীরের আকদ সম্পন্ন হয়। খাবারের পর্ব শেষ করে আমি যখন রুমে আসি তখন আমার পেছন পেছন তানভীরও আসে। দরজা আটকে ঠাস করে আমার কোলে শুয়ে পড়ে। আমার পেট চড়িয়ে বলল, কেউ যদি কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাকে সাহায্য করে, তুমি নিশ্চয়ই চাইবে না সে তার কাছ থেকে পিছিয়ে যাক। আমি খারাপ কিছু করি না, মানুষের সাহায্য করি, সত্য না বলে থাকতে পারি না। আর একটা কথা, একজন প্রেমিক তার প্রেমিকার জন্য স্যাক্রিফাইস না করলেও একজন বাবা তার সন্তানের জন্য ঠিকই স্যাক্রিফাইস করে। আর যদি রাজকন্যা হয় তাহলে তো কথাই নেই, যেমনটা তোমার বাবা তোমার জন্য করেছে। আমি সিগারেট কম খাওয়ার চেষ্টা করছি। কোনো এক সময় দেখা যাবে আমাদের মাঝে যখন নতুন প্রাণের আগমন ঘটবে তখন আমি স্মোক ছেড়ে দিয়েছি। আমাকে প্লিজ ইগনোর করো না। বিয়ের কথা আরও পরে উঠাতাম, কিন্তু তুমি যে আমার সাথে কথা বলো না, তাই বাধ্য হয়ে এখনই করতে হলো। প্রিয় মানুষটাকে হারানোর ভয় সবাই পায়। আমি তাকিয়ে আছি তার দিকে। ওর এই কোনো রকম ভনিতা ছাড়া অকপটে বলা কথাই আমাকে আকৃষ্ট করে বেশি। সে যেমন ভালোবাসে আমাকে, আমিও তাকে ভালোবাসি নিজের থেকেও বেশি। একটা মেয়ে চাইলে তার ভালোবাসা দিয়ে একজন পুরুষ মানুষের জীবন বদলে দিতে পারে, যা গল্প থেকে আমরা বুঝতে পারি। তো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।